গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ আপনাদের জন্য আরও একটি গল্প, উজান। উজানের লেখক সমরেশ বসু। শালাদের খালি গান, ফুর্তি, গল্প আর ঝগড়া, কুচি করেছে তোর। ফুঁসতে ফুঁসতে ঘরের নিরালা কোণের অন্ধকার ছেড়ে প্রায় একটা খ্যাপা জানোয়ারের মতো এসে নারায়ণ বেমালুম 2 থাপ্পড় কষালো গাইয়ে বেচনের গালে। বেচনের সঙ্গে সমস্ত আসরটাই হাঁ করে তাকিয়ে রইল খ্যাপা নারায়ণের দিকে। একে শনিবারের সন্ধ্যা, তাই কাল কারখানায় রবিবারের ছুটি। আসরের দোষটা কোথায়? দোষ নারায়ণেরও বা কোথায়? একে লোকজনই সহ্য হয় না, তাই আবার গান বাজনা, ঢলাঢলি, হাসাহাসি। এই আধো অন্ধকারে নারায়ণকে একটা সাংঘাতিক কিছু মনে হয় না। মনে হয় যেন একটা ভূতে পাওয়া মানুষ। চোখে তার ক্ষিপ্ততা নেই, আছে অসহ্য চাপা যন্ত্রণার ছাপ। গোঁফ জোড়া অনেকদিন কাটছাট না হওয়ায় অসমানভাবে ঝুলে পড়েছে। মুখের হাড় বেরিয়ে বাঁকাচোরা অনেকগুলো রেখা সুস্পষ্ট হয়ে তাকে একেবারে বুড়ো করে ফেলেছে এই বয়সেই। সে চাপা গলায় প্রায় টেনে টেনে আর্তনাদ করে উঠল। শালার জগতে লোকজন, গাড়ি ঘোড়া, কলকারখানা, গান, সোহাগ, আর কাহা তক সহা যায়। পঙ্গপালের জাত এ মানুষগুলান, শালা একদিনে সাবার হয় না কেন? হ্যাঁ, কেন হয় না? কিন্তু বেচন ছেড়ে দিলে না। সে প্রায় এক লাফে উঠে সজোরে এক ঘুষি মারলে নারায়ণের মুখে। শালা জানা, সাধু হয়ে বনে বনে ঘোরগে, এখানে কেন? সবাই ভাবলে এক্ষুনি একটা মারামারি শুরু হয়ে যাবে এবং একটা সরগোলও উঠল সেই রকম। কিন্তু কিছুই হলো না, কারণ নারায়ণ একেবারে স্থাণুর মতো দাঁড়িয়ে রইল মুখে হাত দিয়ে। আসলে সে তো মারামারি করতে আসেনি, এসেছে আর চুপ করে না থাকতে পেরে। মানুষের কোনো কিছুই যে তার আর সহ্য হয় না। কোনো বন্ধু দুটো কথা বলল, মেয়ে মানুষের একটু হাসি মস্করা, ছাপনার একটু সোহাগ বলো, মাই কারখানার কাজ, বস্তি, কিছুই ভালো লাগে না। মানুষের সমাজ তার কাছে বিষের মতো লাগে। অথচ সে একটা কাজের মানুষ। বনস্পতি ঘিয়ের কারখানায় সে কাজ করে। হাঁকে ডাকে, হাসিতে গানে সেও কিছু কম ছিল না। তবে হ্যাঁ, তখন তার বউ ছিল, 3টে ছেলে মেয়ে ছিল। আর বউটা ছিল যেমনি চেহারায় শক্ত, তেমনি এক মুখেই কত কথা, ঝগড়া, হাসি, সোহাগ। 3টে ছেলে মেয়ে ঘুরতো কাছে কাছে, যেন ধাড়ি শুয়োরের পায়ে পায়ে ফেরা বাচ্চাগুলোর মতো। সেগুলো বছর ভোর ভুগে মরল, পাকিয়ে পাকিয়ে গেল। তারপর মরল একটা একটা করে। আগে যেমন রাগলে নারায়ণ বলতো, তোরা মলে আমার হাড় জুড়োয়, ঠিক তেমনি করে মরল। কিন্তু একে ঠিক হাড় জুড়োনো বলে কি না সেটা ঠাউরে উঠতে পারল না। সেই থেকেই মানুষ যেন তার কাছে বিষ হয়ে উঠল। মানুষকে সে ঘৃণা করে। গান বাজনা তো দূরের কথা, কোনো বউ স্বামীকে একরত্তি হাসতে দেখলে তার ঠ্যাঙাতে ইচ্ছে করে।
আসলে এই সবই তার কাছে মিথ্যে, ভাঁড়ামি, শয়তানি। কে নারায়ণের নাম ধরে ডাকতেই সে আসরের সকলের দিকে তাকিয়ে দেখল। এর মধ্যে অনেকেই তার প্রাণের বন্ধু, বেচনও তাই। আর সকলে তার দিকে করুণা ভরে তাকিয়ে আছে, যেন সে কেমন অসহায়, অস্বাভাবিক একটা জীব। ওরা এমনভাবে তাকিয়ে আছে যেন মরদ নারায়ণের সব শোক পারলে ওরা এক্ষুনি হরণ করে নিত। এতগুলো চোখকে তাকিয়ে থাকতে দেখে ঘৃণায়, যন্ত্রণায় রি রি করে উঠল তার গায়ের মধ্যে। এখনই হয়তো সবাই তাকে সান্ত্বনা দিতে আসবে, যেন কতই ভালোবাসে। পিচাস তাড়িতের মতন সে সেখান থেকে ছুটতে বেরিয়ে গেল। কিন্তু সর্বত্রই মানুষের ভিড়, হাসি, গান, কান্না, মারধর, হল্লা, যেন প্রেতের তাণ্ডব লীলা, যেন জানোয়ারের সংসার। শেষটায় সে গেল বাবু সাহেবের দীনদয়াল সাহুর কাছে এক ধাপার মাঠে কাজের জন্য। সে জানতো বাবু সাহেব এক জোড়া লোক খুঁজছে, স্বামী আর স্ত্রী। নারায়ণ জোর দিয়ে বলল সে একলাই সব করতে পারবে, তবু মাঠের কাজটা তার চাই, যতই অল্প পয়সা হোক, একটা পেত। দুনিয়াতে সে কার ধার ধারে। দীনদয়াল ভারী অবাক হলেও কাজটা দিয়ে দিল। পরদিন নারায়ণ তার খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে ইয়ার বন্ধুদের হাজার অনুরোধ উপরোধ ঠেলে অমন একটা ভালো কাজ ছেড়ে চলে গেল পূবের জনমানবিক শূন্য মাঠে। শহর ছাড়িয়ে রেল লাইন, এপারে ময়লা বিশুদ্ধকরণের যন্ত্রঘর, ওপারে 4টে বড় বড় পুকুর, তাতে চালান যায় যন্ত্রের সব নির্দোষ শেষাংশটুকু। তারপরেই মাঠ, লোকে বলে ধাপা। তার পূর্ব সীমানায় একখানি মেটে ঘর, আরও খানিকটা পূবে মিউনিসিপ্যালিটির সীমান্ত ধরে সুদীর্ঘ গভীর খাদ কাটা, তার ধারে কতগুলো মোড়কুটে খেজুর আর কুল গাছের সারি, একটা ধান ক্ষেতের সীমানা, সেটাও পূবে আর উত্তর দক্ষিণে দিগন্ত বিস্তৃত। তার উপরে ধু ধু করে একটা গায়ের নীলচে রেখা। দীনদয়াল সাহু এবার মাঠের ডাক দিয়েছে, উদ্দেশ্য তরকারি ও পুকুরের মাছের চাষ। চাষ বলতে বেগুন, কপি ইত্যাদি। এখানে এসে বিস্ময়ে ও আনন্দে নারায়ণ যেন মাতাল হয়ে উঠল। তার ছোট্ট ঘর, পাশে বিস্তৃত একটি মাত্র পিটুলি গাছ, তারপর যেদিকে চাও শুধু মাঠ আর মাঠ। লোক নেই, জন নেই, নিঃশব্দ, বিস্তৃত উদার অসীম আকাশ। সেই শূন্যতাকে দু হাতে সাপটে ধরে সে যেন শিশুর মতো বিচিত্রভাবে হেসে উঠল। অসীমের মাঝে সে একান্ত হয়ে গেল, যেন নির্জনতার মধ্যে এক টানা ঝিঝির ডাকের মতো। কোনো ভিড় নেই, কোলাহল নেই, মানুষের সামান্যতম চিহ্নটুকু নেই। এখানে শুধুই সে। নিঃশ্বাসের পর নিঃশ্বাসে বুকটা তার খালি হয়ে গেল। ঝড়ের পর এক প্রশান্ত শব্দহীন নিস্তব্ধতা। সেই শৈশবের কল্পনায় মনে হলো আকাশের অশরীরা এখানে এই ঘরেরই আনাচে কানাচে চলাফেরা করেন। আহা, জীবনটাকে যেন ফিরে পাওয়া গেল। হেমন্তকাল, নারায়ণের কাজ শুরু হয়ে যায়। অনেকখানি জায়গা জুড়ে প্রথমে আরম্ভ হয় বেগুনের চারা বোনা, আর একদিকে ফুলকপির। আরও খানিক দীর্ঘ জায়গা তৈরি করে রাখলো বাঁধাকপির জন্য। পশ্চিম ঘেঁষে দিল গাজরের বীজ ছড়িয়ে, ঘরের পাশে করলো বিলিতি বেগুনের ক্ষেত। কোনখান দিয়ে সময় কাটে নারায়ণ যেন চোখের পলকে ঠাউর করতেও পারে না। সেই ভোর থেকে কাজ শুরু হয়, দেখতে দেখতে বেলা হয়, তখন সে রান্না করে। খেয়ে খানিকক্ষণ খাটিয়াতে শুয়ে মুখে গামছা দিয়ে থাকে। তারপরে আবার কাজ। সন্ধ্যা নেমে আসে,
তারই মাথার উপর দিয়ে নানান পাখির দল বাড়ি ফিরে যায়। সে রেল লাইনের ওপারের কল থেকে জল নিয়ে আসে, রান্না করে, তারপর কোনো কোনো দিন বসে থাকে তার ঝকঝকে উঠোনে খাটিয়া পেতে, নয়তো তালা চাবি কারিগর বা স্বাধীন ব্যবসা নামের বই অথবা কৃষ্ণনীলা রামায়ণ খুলে বসে। তারপর খেয়ে দিয়ে ঘুমায়। মাসখানেক পর তার কাজ একটু কমে এলো। যা চাষ হয়েছে এখন তাকে বাঁচানোই সবচেয়ে বড় কাজ। পোকা মারা, আগাছা বাছা, জল নিকাশের পথটা একটু পরিষ্কার করা। জায়গাটায় সারের জমি, তবু সে নানা রকম সার নিজেই তৈরি করে। এই অখণ্ড নৈশব্দের মধ্যে কোনো কোনো সময় যেন হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। হেমন্তের আকাশ থেকে সাদা মেঘ কেমন করে আকৃতি বদলে ধীরে ধীরে উড়ে যায়, তাই দেখে তার সময় কেটে যায়। কখনো শালিকের ঝগড়া, ঝুটোপুটি খেলা দেখে হেসে ওঠে। পায়রার ঝাঁক উড়ে আসে ধাপার মাঠে পোকা লোভে। কাঠবিড়ালি এলে তাড়া করে, ওরা কচি পাতা পেলেই সাবার করে দেয়। রোজ ভোরবেলা ওই পিটুলি গাছটায় অসংখ্য পাখির কলকাকলিতে আগে তার ভারী বেজার লাগতো। ভেবেছিল ওটা ডালগুলো সব কেটে দেবে যাতে পাখি বসতে না পায়। পরে সে পাখিদের এই দাবিটা মেনে নিয়েছে। সকালবেলার দিকে পশ্চিমে ময়লা বিশুদ্ধীকরণ যন্ত্রটার দিকে কিছু কথাবার্তা শোনা যায়। কোনো কোনো সময় পূবের মাঠ থেকে ভেসে আসে হাঁক ডাকের শব্দ, গরু বাছরের হাম্বা রব। তার ছোট ঘরটাকে কাঁপিয়ে এবেলা ওবেলা যায় অনেকগুলো রেলগাড়ি। তার এই জনহীন প্রান্তরে আগে এসব বিরক্তিকর কারণ হলেও এখন আর তেমন হয় না। এসবে সে তেমনি কানও দেয় না। এর মধ্যে বার 2-3 দীনদয়াল এসেছিল, কিন্তু নারায়ণ এমনভাবে কোনো কথা জবাব দিত না, চুপ করে থাকতো যে দীনদয়ালের বিস্ময় বিরক্তির সীমা থাকতো না। তবু কিছু বলতো না, কারণ সত্যি একলা মানুষ কি করে মাটির বুকে এত সম্ভারে পরিপূর্ণ করে তুলেছে ভাবলেও অবাক লাগে। নারায়ণের মাথাটা খারাপ বলে সে ধরে নেয়, কিন্তু লোকটার আগমনে নারায়ণের বিরক্তি আরও বাড়ে। প্রায় রোজই একটা হলদে কুকুর কোত্থেকে সকালবেলা এসে তার গা শুকতে আরম্ভ করে, খেলার ভঙ্গি করে, ছুটতে দাওয়ায় ওঠে। রাগে তার সর্বাঙ্গ জ্বলে যায়, মারলে ধরলে আবার ঠিক আসে। গৃহস্থের কোনো পোষ মানা প্রাণীও এখানে তার অসহ্য লাগে। শুধু মনটা নয়, চেহারাটাও নারায়ণের কেমন বদলে গেছে। মুখটা যেন ভাবলেশীন বোবার মতন, সমস্ত নৈশব্দ যেন এখানে এঁটে বসেছে। সে নিজে একটি কথাও বলে না, এমনকি একটু গুনগুনো করে না। তবু এ মাঠ ও আকাশের সঙ্গে যেন তার একটা নিয়ত বিচিত্র ধারার বিনিময় চলছে। তার কোনো শব্দ নেই। কেবল ভর দুপুরবেলা যখন মাঠ ও আকাশ কেমন ঝিম মেরে থাকে, তখন ওই আকাশের বুক চিরে চিলের তীক্ষ্ণ চি চি আর্তস্বরে তার বুকের মধ্যে কেমন ধক করে ওঠে। মনে হয় যেন কোনো শিশু মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছে। এমনি রাতেও যখন কোনো পাখি বিলম্বিত সুরে ডেকে ওঠে, তার বুকের মধ্যে যেন দম আটকে আসে। মনে হয় বুঝি কেউ কোনো বউ কাঁদছে ক্ষুধা ও রোগের যন্ত্রণায়। তখন সে একটা নিশাচর প্রেতের মতো সারা মাঠে প্রায় দাপাদাপি করে ফেলে। মাঠটা যেন তখন তাকে গিলতে আসে। এই সঙ্গে কতগুলো ছবি পর পর তার চোখের সামনে ভেসে ওঠে। তার ফেলে আসা জীবন, তার পরিবেশ, সে জীবনের ঝোড়ো বেগ, তার কোলাহল, তার কাজের উদ্দামতা, এক কথায় একটা বন্যার পাগলামি। কিন্তু আবার তার মনটা ঠান্ডা হয়ে যায়। সে নতুন করে শিম লাউয়ের মাচা বাঁধতে আরম্ভ করে। উত্তরের তেকোন জমিটাকে তৈরি করে মটরশুঁটির জন্য।
হেমন্ত গিয়ে শীত এসে পড়ে। পাতাল থেকে কচি শিশুর মতো যেন একটু একটু করে ফুলকপি তার পাতার আড়াল মেলে দেয়। বড় বড় নধর বেগুন উকি দেয় বড় বড় পাতার আড়াল থেকে। অনুক্ষণ সতর্ক থাকতে হয় ইঁদুর আর বেজির জন্য। সোনার মতো গাজরগুলোর জন্য ওদের নলা ছকছক করে। তারপর কাজের শেষে সেই আকাশের মুখোমুখি বসে থাকা, এই প্রকৃতিরই একজনের মতো মিশে যাওয়া, একই জীবনে গা মেলে দেওয়া, শূন্যের মাঝে হারিয়ে যাওয়া বোঝা যায় না। আরও 1 মাস কেটে গেল। এমনি একদিন সকালবেলা বাঁধাকপির গোড়াগুলোতে সে মাটি তুলে দিচ্ছে। এমন সময় দেখলো ধাপা ও ধান ক্ষেতের সীমানায়, যেখানটায় খাদ খুব সরু এবং ঝোপঝাড় শূন্য, খানিকটা ফাঁকা, সেখান দিয়ে একটা মেয়ে মানুষ কোলে একটা বছর 2-3-এর বাচ্চা ও মাথায় একটা শাকের চুবড়ি নিয়ে লাফ দিয়ে তার সীমানায় এসে পড়ল। নারায়ণের মনে হলো লাফটা যেন তার বুকেই পড়েছে। অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ চোখে সে ব্যাপারটা দেখতে লাগলো। মেয়ে মানুষটি নারায়ণকে দেখতেই পায়নি। সে তার কালো শক্ত পুষ্ট শরীরে দৃঢ় পদক্ষেপে, ডাগর চোখে কিছুটা বিস্ময়, কিছুটা কৌতূহল ও সংকোচ নিয়ে সোজা নারায়ণের উঠোনে গিয়ে প্রথমে ছেলেটাকে নামালো, তারপরে শাকের চুবড়িটা। শেয়ানা বয়স, কপালে সিঁদুর নেই। সে কয়েকবার উকি ঝুঁকি দিল, ভ্রু টেনে আপন মনে বুঝি একটু হাসল। তারপর এই মাঠের নৈশব্দ যেন মুহূর্তে ঝংকৃত করে তার সরু মিষ্টি গলায় ডেকে উঠল, কই গো, নেই কেউ নাকি? সে শব্দে যেন মাঠটা হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। নারায়ণ তো খেপে বারুদ। দীনদয়ালকে সে পাত্তা দেয় না, সেখানে কিনা একটা মেয়ে মানুষ, একেবারে বাচ্চা নিয়ে। সে রাগে খ্যাক খ্যাক করতে করতে একেবারে হামলে পড়ল। কেন কেন, কাউকে দিয়ে তোমার কি দরকার? খ্যাকানি শুনে বাচ্চাটা চমকে মাকে জাপটে ধরল। মেয়েটিও একেবারে ভরকে গিয়ে প্রায় ডুকরে উঠল। ও মা, কেমন মিনছে গো বাবা! নারায়ণও যেন স্বপ্নের ঘোরে এক যুগ পরে নিজের গলার স্বরে চমকে গেল। তবু খিচে বলল, যেমনই হই, তোমার দরকারটা কি? কিন্তু সে ডাগর চোখে ও মিঠে গলায় ভর ফুটল না যেন তেমন। বলল, দরকার আবার কি? বাজারে যাব একটু শাক মাক বেচতে, এখান দিয়ে অল্পে হুস করে যাওয়া যায় তাই। কর্কশ গলায় ভেঙচি উঠল নারায়ণ। আর হুস করে যাওয়া যায় না, ওই ঘুরপথ দিয়ে একটু ঠায়ে যেও। মেয়েটা ভ্রু তুলে বাঁকা চোখে এক মুহূর্ত নারায়ণকে দেখে। এক হ্যাঁচকায় চুবড়িটা মাথায় তুলে শটান হয়ে দাঁড়িয়ে উঠে বলে, এ ঘরে একদিন আমি ছিলুম আমার স্বামীর সঙ্গে। তার আবার অত কথা কি? মানুষটা মরল তাই, নইলে। মনে হলো গলার স্বরটা ভেঙে আসছে। এখন শাক ঢেরও বেজে খাই। থাক, চেঁচিয়ে উঠল নারায়ণ, এখন পথ দেখো। শালা যত ঝুট ঝামেলা। মেয়েটি আর একবার তার ভেজা চোখে নারায়ণের দিকে অগ্নিদৃষ্টি হেনে ছেলে কোলে নিয়ে ফরফর করে চলে গেল। নারায়ণের গায়ে যেন বিষ ছড়িয়ে দিয়েছে ওই আপদটা। এমনি করে গা ঝাড়তে লাগলো সে। মনে হলো তার সমস্ত মাঠটা যেন লন্ডভন্ড করে দিয়েছে। এমনিভাবে সে ঘুরে ঘুরে তার বেগুন কপি দেখতে থাকে। দীর্ঘদিন পরে তার নিঝুম শান্তিকে ছড়কুটে দিয়ে গেল মেয়ে মানুষটা। কিন্তু একটু পরেই আবার সে প্রশান্তি নেমে এলো, নিস্তরঙ্গ হয়ে এলো সমস্ত কিছু। দিনের শেষে সন্ধ্যা আকাশ নেমে এলো হাতের কাছে। আর মৌন ছায়ায় রোজকার সেই বিলে পাখিটা ডিগবাজি খেয়ে ডেকে হেঁকে চলে গেল। ঝরে ঝরে পড়ল পিটুলির পাতা। আশ্চর্য,
পরের দিন সকালে মেয়েটা এলো এবং পূব প্রান্তে শিমের মাচার কাছেই একেবারে নারায়ণের মুখোমুখি দেখা। আর যায় কোথায়? নারায়ণ খ্যাক করে উঠল, ফের। মেয়েটার চোখে প্রায় হাসি ফুটে ওঠে বুঝি। বলে, হেই মরেছে, তা চটো কেন? নারায়ণ আরো জোরে চেঁচিয়ে উঠে বলে, চটি কেন? ছেলেটা তার মায়ের কোলে কুঁকড়ে যায়, মেয়েটাও হাঁপায়। পথের আলে শিশিরে ভেজা পা দুখানি ধুয়ে গিয়েছে, মুখ চোখও যেন ভেজা ভেজা। গায়ে জামা নেই, শাড়িটাই জড়ানো, তাতে যেটুকু শীত মানে। গলায় আবার একটা পেতলের হার। বলে, তা অতটা ঘুরে যাওয়ার চেয়ে সবাই যায়। থমকে ওঠে নারায়ণ। তা বলে আমিও যাব? ভ্রু তুলে কথাটা বলেই ছেলেকে নামিয়ে মাথার বোঝাটা নামায়, কোমরে হাত দিয়ে বলে, বাবা কম পথ, কোমর যেন ধরে যায়, পথে একটু জিরোনও হয়, আর এলে পরে এখানটায় না এলে মনটা কেমন করে। নারায়ণের বুকের মধ্যে কেমন ধক ধক করে, যেমন চিলের ডাকে করে। কার কথা যেন তার বারবারই মনে আসতে থাকে, আর রাগে বিরক্তিতে তার মেজাজ চড়ে যায়। মেয়েটা বলেই চলে, তা পরে জানো, মিনসেটা ভারী বোকা ছিল, পশ্চিমে দিলে উনুনের জায়গা করে, তা সে বৈশাখী, রাত ঝড় জল মানবে কেন? আবার আমি উত্তরে উনুন পাতি, তবে তা তুমি ওখানে খুন্তি নাড়তে পারো। তা তোমার বুঝি বউটো? তুত্তরি তোর বউয়ের নিকুচি করেছে। রাগে চিৎকার করে ওঠে নারায়ণ, তুমি ভাগবে কি না? শালা যত আপদ এসে জুটবে এখানে। অমনি মেয়েটার চোখে মুখেও রাগ ফুটে ওঠে। বলে, অমন মানুষের মুখ দেখতে নেই। বলে ছেলে চুপড়ি নিয়ে ফরফর করে চলে যায়। খানিকটা গিয়ে কুঁদুলে মেয়ে মানুষের মতো ঘাড় বেঁকিয়ে চেঁচিয়ে বলে গেল, আমি রোজ আসবো, দেখি কি করো তুমি। নারায়ণের ইচ্ছে হলো ছুটে গিয়ে ঠেঙিয়ে দেয়, কিন্তু যায় না। সকালের ছড়ানো সোনার রোদ যেন কালো হয়ে ওঠে। মেয়েটার গোমরা মুখের মতো মাঠটার সমস্ত নীরবতা ও সৌন্দর্য যেন কোথায় উবে যায়। আজ এ মাঠের সঙ্গে মনটাকেও তার লণ্ডভণ্ড করে দিয়েছে। এমনিভাবে সে অনেকক্ষণ ছটফট করে ঘুরে। শহরের সেই ঘুপচি ঘরটায় এক পাল ছেলে মেয়ে আর একটি বউয়ের কথা বারবারই তার মনে আসে, আর বলে, ভেলা প্রদেশে জুটেছে। টগের জ্বালায় পালিয়ে এলুম তেঁতুল তলায় বাস, শালার দুনিয়ায় কি কোথাও শান্তি নেই? কিন্তু একটু পরে আবার তার শান্তি নেমে আসে। সীমাহীন নৈশব্দের মাঝে আবার নিজেকে হারিয়ে ফেলে, নিজেকে ছড়িয়ে দেয় সারা মাঠে। দাঁড়ায় আকাশের মুখোমুখি, চুপচাপ রাঁধে খায়, পিটুলের ঝরা পাতাগুলো তুলে রাখে। গাছটা ন্যাড়া হয়ে যাচ্ছে। পূবের দিক বিস্তৃত মাঠটা ফাঁকা, ধান কাটা হয়ে গিয়েছে, সেখানে আর কাউকে দেখা যায় না। ইতিমধ্যে ফুলকপি আর বেগুন অনেক নিয়ে গিয়েছে দীনদয়ালের লোক। নারায়ণ যেন কোলের শিশুকে দেওয়ার মতো করে সেগুলো দিয়েছে। আবার সেখানে ভরে দিয়েছে নোটে পালং ছড়িয়ে। এ মাঠের কোথাও শস্যহীন শূন্য থাকবে এটা যেন সে ভাবতেই পারে না। শরতের শুয়োপোকারা রুদ্ধশ্বাস বেদনার ভেতর দিয়ে আদায় করেছে নবজন্ম। নতুন পালকে তারা প্রজাপতি হয়ে ভিড় করেছে শিম লাউয়ের মাচায়। মৌন রাতের তারা ভরা আকাশের দিকে তাকিয়ে ভাবে নারায়ণ, সে ফুলের বাগান করবে এখানে, অজস্র সাদা আর লাল ফুল। তারপর তার ঘুমন্ত চোখের পাতায় কারা যেন এসে নাচানাচি করে। কয়েকটি শিশু
একটি সলজ্জ হাসি, ঢাক ঢোল, কাশি, বিয়ে, কারখানা, বস্তি, মৃত্যু আর শ্মশানের চিতার লেলিহান শিখা। পরদিন সকালবেলা মেয়েটি আবার এলো এবং রোজই আসতে থাকে। আর রোজই চলে সেই চেঁচামেচি, খেচাখেচি। যত না কিছুই নারায়ণ তত জবাব দেয় মেয়েটা। এদিকে এ ধাপার পাঠে কিছুতেই তার অধিকারকে ক্ষুণ্ণ হতে দেবে না, আর নারায়ণের পক্ষে এই ঝামেলা প্রাণান্তকর। কিন্তু মেয়েটি এখন ভাব দেখে মনে হয় নারায়ণের তর্জন গর্জনকে সে যেন তেমন আমলই দিতে চায় না। শুনুক বা নাই শুনুক, সে নিত্য নতুন প্রসঙ্গ পেড়ে বসে। কোনোদিন বলে, তারপরে জানো, একে বর্ষার রাত তার ধাপা মিনসে আর রাতে ফিরল না। আমি তো ব্যথায় উল্টি পাল্টি খাচ্ছি। ভোর রাতে বিউলুম এর ছেলে, তাই না এর নাম রেখেছি ধাপা। ও যেন ধাপার ছেলে। কোনোদিন বা কুকুরটাকে দেখিয়ে বলে, গায়ের থেকে নিয়ে এসেছিল মিনসে, এই এতটুকুন, ওর নাম রাঙ্গি। আর কুকুরটারও আজকাল আশা বেড়ে গিয়েছে। ধাপা আর তার মায়ের সঙ্গে গায়ে পড়ে খেলা করে। মেয়েটি সারা মাঠে চোখ বুলোয় আর বলে, তা বাপু সত্যি, তুমি একটা মিনসে বটে। একলাই যা ভুলিয়েছ, চারজনে তা পারে না। তারপর একটু বা উৎকণ্ঠা ভরেই বললে, এ তোমার কি ভুতুরে বাই বাপু? ঠান্ডার মধ্যে খালি গায়ে কাজ করো, একটা কিছু জড়িয়ে নিতে পারো না? ধাপার ভয়টাও আজকাল কমে গিয়েছে। সে বেমালুম টলতে টলতে গিয়ে কখনো নারায়ণের ঘরে ঢুকে পড়ে, কিংবা বড় বড় রক্ত হিরের মতো বিলিতি বেগুনগুলো ছিঁড়তে যায়। অমনি নারায়ণ তেড়ে গিয়ে শক্ত হাতে ছেলেটাকে আছাড় দিতে গিয়েও না দিয়ে ওর মায়ের কোলের কাছে বসিয়ে দিয়ে যায় আর গালাগাল দিতে থাকে। তাই দেখে মেয়েটি খিলখিল করে হেসে ওঠে। সে হাসিতে এ নির্জন প্রশস্তর যেন শিউরে ওঠে আচমকা। ফিরতি পথও এখান হয়ে যায়। আপন মনে বলে, সেই কখন বেরিয়েছি, দুপুরে দুটো মুড়ি খেয়েছি, এখন গিয়ে রাঁধবো, তবে খাবো। মোড়লে বাড়িতে ধান ভাঙা থাকলে তো কথাই নেই, সেই রাত দুপহরে খাওয়া। তারপর পিটুলি তলায় শুকনো পাতার উপর ঠ্যাং ছড়িয়ে বসে তার চুল আঁট করে বাঁধে। ঘুমন্ত ধাপাকে হয়তো মাটিতেই শুইয়ে দেয়। তখনও যেন আরও নীরব হওয়ার পালা আসে। নারায়ণের বিরক্তি রাগকে তুচ্ছ করে হঠাৎ মিহি ভরাট গলায় বলে ওঠে, আর পারি নে এই জীবনের ভার বইতে। মনে হয় এক্ষণে অমনি করে সারাটা রাত কাটিয়ে দিই, এই এক্ষণে। তারপর হঠাৎ নারায়ণের কাছে ঝুঁকে পড়ে ফিসফিস করে বলে, তা বাপু বলে রাখি, এ থাপার ব্যামো বড় বিদ ঘুটে, কেমন হাত পায়ের শির টেনে বেঁকে দুমড়ে মানুষ মরে যায়। এক মুহূর্তে যেন সে মৃত্যুকে দেখে হু তো সে বলে ওঠে, একটু সাবধানে থেকো বাপু। নারায়ণের মনে হয় কে যেন তার শ্বাসনালীটা চেপে ধরেছে। মেয়েটির গরম নিঃশ্বাস আর বিচিত্র ছবি ও কথার গোলমালে তার মাথাটা ঘুরে ওঠে। সে হঠাৎ আচমকা তেপান্তর কাঁপিয়ে চিৎকার করে ওঠে, যাও যাও এখান থেকে। থাপার মা চমকে ওঠে, বলে, আমলো, এটা কে রে? বলে তাড়াতাড়ি ধান কাটা মাঠের উপর দিয়ে চলে যায়। উত্তরের হিমেল চাপ ঠেলে হুশ করে বা একটু দক্ষিণের হাওয়া আসে। পিটুলির পাতা উড়িয়ে লাউ শিমের মাচা সরসরিয়ে নোটে পালুঙ্গে মাথা দুলিয়ে দিয়ে যায়। তালা কারিগরি বা স্বাধীন ব্যবসার বই খোলাই থাকে কোলের ওপর। প্রদীপের শিখা পড়তেই থাকে। অসীম রাত্রি আর মহাকাশ
মাঠ ঘর সব একাকার হয়ে যায়। সংসার নিশ্চল, নিঃশব্দ। এই ভালো, এই শান্তি। তবু ধাপার মাই বলে, আর মেয়েই বলো, সে রোজই যায় আর আসে। সেও যেন ওই দক্ষিণের হাওয়ার মতো একটু একটু করে উত্তরের চাপ ঠেলে আসছে, রোজ যেন একটা নতুন উপসর্গের মতো। হয়তো ঠাট্টা করে বলেই ফেলে, আজকের রাতটা থেকেই যাব, কিংবা তারপরে জনে, তোমাকে এ ধাপায় দেখে আমার ভারী ভালো লাগে, তবে মানুষটা তুমি ঠিক নাও। পুটকে ধাপাটাও কখন নিঃসারে এসে কৌতূহলবশত নারায়ণের পায়ের লোম ধরে টান দেয়। নারায়ণ দাঁত খিচিয়ে ভাবল, শালা তেল দাও, সিঁদুর দাও, ভবি ভোলার নয়। আচ্ছা, রাত করেই সে খাটটা সেখানে সরু, সেখানটা হাত পাচেক লম্বা একটা খুঁটির বেড়া খাড়া করে দিল। তারপর নিশ্চিন্তে ঘুমোলো। পরদিন মেয়েটি এসে বেড়া দেখে অবাক হয়ে গেল, যেন বিশ্বাসই করতে পারেনি। এমনিভাবে বড় বড় চোখে মাঠের চারিদিকে নারায়ণকে খুঁজতে লাগলো। নারায়ণ লাউ মাচাটার পেছনেই কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিল, কিছু ধনে ছড়িয়ে দেওয়ার জন্য। জেনেও সে ফিরে দেখল না। মেয়েটি বার কয়েক ডেকে ডেকে চেষ্টা করলো ছেলেটাকে বেড়া টপকে এপারে নিতে, না পেরে আপন মনেই হেসে ফেলল। আবার খানিকটা ডাকাডাকি করেও যখন কিছু ফল হলো না, তখন নারায়ণকে যা তা বলে গালাগালি দিতে লাগলো। নারায়ণ লাউ পাতার আড়াল থেকে দেখল, জল ভরা দুই ডাগর চোখে মেয়েটা এদিকেই দেখছে কটমট করে, আর বলছে, ধাপার ভূত কমনে কার, ওকে যেন চিরকাল মাঠে মুখ দিয়ে পড়ে থাকতে হয়। তারপর ছেলে চুব্বি নিয়ে চোখের জল মুছতে মুছতে হন হন করে চলে গেল ধান কাটা মাঠের উপর দিয়ে। নারায়ণের মুখে হাসি ফুটল। সে ওদের চলার পথের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ পর নিজের নিঃশ্বাসে চমকে উঠে নারায়ণ দেখল বেলা অনেক হয়ে গিয়েছে, ধান কাটা মাঠটা ফাঁকা। যাক, যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে নিজের কাজে মন দিল। সেই একই কাজ, একই রকম, কেবল নৈশব্দ যেন আরও ভারী হয়ে এলো। পরদিন নারায়ণ কাজে হাত দিতে যায় আর চমকে চমকে ওঠে কেবলই। চোখ দুটো বারবার গিয়ে পড়ে ওই বেড়ার ধারে। ধেনু মাঠটা দুলে ওঠে চোখের সামনে। তাকিয়ে দেখে বেলা কোনখান দিয়ে চলে যাচ্ছে, অথচ আজ কিছুই হয়নি। হঠাৎ হাওয়া আসে হু হু করে। পিটুলি গাছটার আর একটাও পাতা নেই, রুক্ষ রিক্ত। মাঠটাও কেমন ছন্ন ছাড়া হয়ে গিয়েছে। দীনদয়ালের লোক এসে রোজই তার শাক, তরকারি, শিম, লাউ নিয়ে যায় বাজারে। এই নিয়ত যত ফলন তত বিক্রি। রাত্রি আর আকাশ যেন বড় তাড়াতাড়ি নেমে এসে সব কিছু গ্রাস করে ফেলে। কেবল বোবা রাত্রির চোখে ঘুম নেই। পরদিনও অকাজের মধ্যে কেটে যায়। মৌসুমের শেষ, মাঠ খালি হয়ে আসছে। কেবল অসহ্য যন্ত্রণা ভরা একটা পরীক্ষার মধ্যে প্রাণটা দুমড়ে যেতে থাকে। ওই বেড়াটা যেন মাথার মধ্যে খাঁচার মতো ঘুরতে লাগলো। সন্ধেবেলা নারায়ণ নিঃসারে গিয়ে বেড়াটাকে কেটে ফেলে, খুলে দেয়, দিয়ে তাড়াতাড়ি এসে আবার শুয়ে পড়ল, যেন লুকিয়ে চুরিয়ে একটা বন্দিশালার দরজা ভেঙে দিয়ে এসেছে। এসে নিশ্চিন্ত হয়েছে। পরদিন পলে পলে বেলা গেল। খাদের ধারে বেড়াহীন কুল খেজুরের ফাঁকা জায়গাটা যেন খাঁ খাঁ করতে লাগলো। নিঃশব্দ, শূন্য, কেবল কুল খেজুরের মাথা দুলল হাওয়ায়। নারায়ণের চোখ দুটো টনটন করে উঠল। তবু কেউ এলো না সেখানে চোখ জুড়োতে।
তেপান্তরের রাতটি যেন দু হাতে জাপটে ধরল নারায়ণকে। অসহ্য ছটফটানিতে একটা বোবা পশুর মতো অন্ধকারে মাঠ আর ঘর করে বেড়ালো। তারপর দিন দূর আকাশে ল্যাপটানো চিমটির দিকে তাকিয়ে সে স্থির করে ফেলল শহরে যাবে, শহরে তার বন্ধু আর পড়শিদের কাছে। তাড়াতাড়ি একটা চুবড়ি নিয়ে অবশিষ্ট কয়েকটা ফুলকপি থেকে একটা তুলে নিল, একটা বাঁধাকপি, কয়েক সের বেগুন, মটরশুঁটি, কিছু শিম, একটা কচি লাউ, কিছু নোটে পালং। তারপর স্নান করে কাপড় পরে ধোয়া জামাটি গায়ে দিয়ে মাথায় গামছা চড়িয়ে ঘরের শিকল তুলে দিল। তরকারির চুবড়িটা মাথায় নিয়ে উঠোনে এক মুহূর্তের ঠায় দাঁড়িয়ে থেকে একেবারে পূবের খাদের দিকে মুখ ফেরালো। কিন্তু শহর যে পশ্চিমে, তা হোক। থাপার মা যেমন করে লাফ দিয়ে এপারে পড়তো, তেমনি করে মাথার বোঝা নিয়ে নারায়ণ ওপারে লাফ দিয়ে পড়ে একেবারে সিটিয়ে গেল। মনে হলো কে যেন হেসে উঠল তার পিছনে। সন্তর্পণে চোখ ঘুরিয়ে এদিক ওদিক চেয়ে দেখলো কেউ নেই। দেখে হন হন করে ধান কাটা মাঠের উপর দিয়ে চলল দূরের ওই গায়ের রেখাটার দিকে। গায়ে যখন পৌঁছলো তখন অনেক বেলা। ভাবলো কি করে যেত এত পথ, কিন্তু কোথায় বা তার ঘর, গায়ের কোন সীমানায়। অনেক ঘোরাঘুরির পর এক কিষান দেখিয়ে দিল গায়ের বাইরে মাঠের ধারে ধাবার মায়ের ঘর। নারায়ণ দেখল ঘর তো নয়, উঁচু ভিটে একটা বিচুলির ছাউনি হুমড়ি খেয়ে পড়ে আছে। উঠোনের খুঁটোয় একটা রোগা ছাগল বাঁধা, কটা পায়রা যেন কি খাচ্ছে খুঁটে খুঁটে, আর ধাপা কালো ন্যাংটা ছেলেটা পায়রাগুলোর সঙ্গে আবোল তাবোল বকছে। কিন্তু নারায়ণকে দেখেই তার চক্ষু চড়ক গাছ। সে একেবারে টলতে টলতে হেই মা, হেই মা করতে করতে ঘরে ঢুকে কি একটা কথা বারবার বলতে লাগলো। তার মায়ের ভারী গলা শোনা গেল, কে রে? নারায়ণ একেবারে দরজার কাছে এসে মাথার চুপড়িটা নামিয়ে একটু হাসতে চেষ্টা করলো। মেয়েটার দিকে একবার চোখ পড়তেই বলে ফেলল, এলুম। ধাপার মা কাঁথা ঢাকা দিয়ে শুয়েছিল। এক মুহূর্ত নারায়ণের মুখের দিকে দেখে ঝাঁজ দিয়ে বলল, আদিক্ষাতা, কে বা আসতে বলেছে? নারায়ণ চুবড়ি হাতায় মাটি ঘোটে, খালি বলে, এসে পড়লাম। কি বলতে গিয়ে আটকে গেল ধাপার মার গলায়। তাড়াতাড়ি মুখটা ঢেকে ফেলল কাঁথার তলায়। কেবল কাঁথার সঙ্গে যেন শরীরটাও ফুলে উঠতে লাগলো। অনেকখানি সময় চলে যায়। ধাপা হা করে বসে দুজনকে দেখে। হঠাৎ নারায়ণ জিজ্ঞেস করে, কি হয়েছে? জবাব আসে চাপা গলায়, জ্বর। তাহলে থাক, বাধা দেয় ধাপার মা। বলে, ও সব 12 মেশে, সেরে যায় আবার আসে। আবার খানিকক্ষণ চুপচাপ থেকে থেকে খাপচি কেটে কেটে নারায়ণ বলল, এই একটু সবজি। ধাপা খাবে? তা তুমি আর তো তুমি যাওটাও না। থাক। রুদ্ধ গলায় কথাটা বলে মুখের ঢাকনাটা খুলতেই দেখা যায় মেয়েটার ডাগর জলভরা চোখ দুটো কান্নায় লাল হয়ে উঠেছে। বলে কান্না ভরা গলায়, কেন কেন এমন শেয়াল কুকুরের মতো তাড়ানোই বা কেন? আবার বলতে পারে না আর। নারায়ণ বলল, তেমনি থেমে থেমে, পারলুম না থাকতে, চলে এলুম। তেমনি ফুপিয়ে বলে ওঠে মেয়েটি, কেন কেন এই আদিক্ষেতা? নারায়ণের ঠোঁট নড়ে, থুতনিটা কাঁপে।
হঠাৎ ধাবাকে কোলের কাছে টেনে নিয়ে মোটা গলায় বলে ওঠে, ফাঁকা মাঠ, আর কেউ নেই, লোক নেই, জন নেই, সারা শব্দ নেই, শুধু শুধু। থেমে গিয়ে আবার বলে, কাহা তক পারা যায় বলো। মেয়েটা মুখ ফিরিয়ে ফিসফিস করতে থাকে, কে বলেছে পারতে, কে বলেছে? নারায়ণ তবুও বলতে থাকে, আমি আমি যেন পালিয়ে আছি। হ্যাঁ, শুধু মাঠ ফাঁকা। বলতে বলতে একটা নিঃশব্দ অসহ্য গুমোট যন্ত্রণাকে ভেঙে চুরে একটা লেদ মেশিনে বিরাট পালিশ করা চাকা যেন বন বন করে তার চোখের সামনে ঘুরতে লাগলো। যন্ত্রের ঘরঘর শব্দ যেন চাপা পড়া প্রাণের অসীম নৈশব্দ ও বোঝা নিঃশব্দতাকে খান খান করে হেসে উঠল। একটা বিচিত্র ঝড়ে যেন লোকজন, গাড়ি ঘোড়া, ধুলো ধোঁয়া, হাসি, গান, কান্না, হল্লা তার লুকানো প্রাণটাকে উড়িয়ে দিয়ে গেল। সেখানে জীবনের ঝড়। বন্ধু, বস্তি, মহল্লা, অষ্টপ্রহর কেবলই বাঁচতে চাওয়া। নারায়ণ আপন মনেই বড় বড় চোখে ফিসফিস করে উঠল, যাব, চলে যাব সেখানে। ধাপার মা গালে হাত দিয়ে বলল, কোথা? শহরে, কাজে। বলে ধাপার মুখটা তুলে বলল, যাবি তোরে ধাপা? ধাপা জবাব দিল, মায়ের সঙ্গে। ধাপার মা মুখ টিপে বলল, মরণ। বলে চুপড়িটা টেনে নিল কোলের কাছে। বিচুলির ছাউনিতে ঝাঁপিয়ে পড়ল হাওয়া। নমস্কার।